মেয়েটিকে আমি ভীষণ ভালোবাসতাম, খুব ভীষণ। তবে আমার ভালোবাসাটা ছিল একতরফা। ও আমাকে কখনোই মানতে পারেনি, পছন্দ করতো না। কলেজের সবাই জানতো ওকে আমি পছন্দ করি, এমনকি ওর বাপ মাও জানতো। ওর চুলগুলো অনেক সুন্দর ছিল। আমরা একই কলেজে পড়তাম। আমি যদি ফার্স্ট বেঞ্চে বসতাম, ও পিছনের বেঞ্চে বসতো। আমি ওর পাশাপাশি থাকলেই ও আসলে দূরে সরে যেত। একই বেঞ্চের এই সাইড টু সাইড করে বসা হয়তো, তো একই জায়গায় বসলে ও সরে যেত, কখনো পাত্তা দিত না। তবে একদিন বলছিলাম, বাড়িও পাশাপাশি কাছাকাছি, খুব কাছাকাছি, তো একদিন আমি বলে বলে দিলাম যে এভাবে, তো আমি সরাসরি এভাবে বলছি, তবে আকার ইঙ্গিত দিয়ে বলছি। তারপর সরাসরি একদিন বলে দিয়েছিলাম যে আমি তোমাকে এভাবে পছন্দ করি, ভালোবাসি। সেই থেকে ও আরো আমাকে ইগনোর করতে শুরু করে। অবশ্য বাড়ি নালিশ দেয়নি, কলেজের ওর বান্ধবীরা সবাই জানতো, ওদেরকে বলতো এভাবে। অতবার এক বান্ধবী ছিল, নামটা মনে নেই বান্ধবীর। বললো এইভাবে ও পছন্দ করো তো ঠিক আছে, কিন্তু ও তো তোকে পছন্দ করে না। আহ, তুই ওকে ডিস্টার্ব করিস না। আমি ডিস্টার্ব কোনোদিন করিনি, শুধু ওই মাঝে মাঝে কবিতা লিখতাম। আমার কবিতাগুলো আবার বিশেষ পছন্দ করতো সবসময়, আর কবিতার প্রশংসা পিছনে বসে করতো। এমনকি আমি কলেজে মাঝে মাঝে কবিতা শোনাতাম সবাইকে। ওকে নিয়ে প্রায় সময় কবিতা লিখতাম, ওর চুলগুলো অনেক লম্বা ছিল তো। একদিন কলেজে ওর প্রচন্ড মাথা ব্যথা হচ্ছিল চুলের কারণে, ঠিক আছে। আমি এক গ্লাস পানি আগায় নিয়ে আসছিলাম, মনে আছে এখন, কিন্তু কখনো পাত্তা দেয়নি, পানিটা খায়ও নি সে। এই তো, ওর ফ্যামিলি সবাই একটু হিংসুটে প্রকৃতির, ঠিক আছে, আর ওর ভিতরে অনেক হিংসা কাজ করে। উম, ঠিক আছে। ওর বাবা অনেক বড় র্যাঙ্কের চাকরি করতো, সরকারি চাকরি। হ্যাঁ, আর আমরা তো অনেক গরিব, সেক্ষেত্রে সে মানতে পারেনি বিষয়টি, আর আসলে অনেক অবহেলা করতো আমাকে, অনেক অবহেলা। সায়েন্স ডিপার্টমেন্টে ছিলাম আমিও, সায়েন্স ডিপার্টমেন্টে ছিল। এটা বলছি, সে মানে আমাদের এই প্রেমটা হয়েছিল। আমার প্রেমটা সেই 8 থেকে ওকে পছন্দ করি। তাকে টেন টেনে বসে আমরা একই স্কুলে পড়িনি, তবে ইন্টারে বসে আমরা একই কলেজে পড়াশোনা করছি। সেখানে এসে ওকে কিন্তু আমি ইন্টার সেকেন্ড ইয়ারে বসে এই কথাটা বলেছিলাম। আমাকে ইগনোর করেছে। আমি তলতলে শুনতাম ও চাকরিজীবী ছেলেদের সাথে রিলেশন করে থাকে, আছে কোথায় কি। বুঝলাম, আমি আমি আমার মতো করে চলতাম। ওর পছন্দ, আমি ওকে পছন্দই করতাম আর কি, জাস্ট সেটাই। আমি এর মধ্যে মধ্যে বিভিন্ন জায়গায় মাঠ করতাম, বিজিবিতে, সেনাবাহিনীতে পরীক্ষা দিতাম, সব জায়গায় টিকতাম, কিন্তু হতো না। বাইবে টেবে দিতাম, হতো না। ঠিক আছে, তবে লাস্ট যে বিজিবিতে 2বার দাঁড়ানোর পর তৃতীয়বার আমি একদম টিকে যাই। প্রথম 2বারও টিকে গেছি, কিন্তু প্রথম 2বারও 3 দিন করেছিলাম, বাইবে টেবে দিয়ে আসছি। হুম। তারপর হয়নি তখন। তারপর তৃতীয়বার যখন গেলাম তখন তো ভাইবে টেবে দিয়ে আসছি, 3 দিন আমি আসতেছি না। তো এদিকে আমি বাসায় ফোন দিয়ে বললাম এবার তুমি ঠিকই গেছি, তো এলাকায় ছড়িয়ে গেছে যে আমার চাকরি হয়ে গিয়েছে। এই খবর ও আবার কেন জানি ওর ফ্যামিলি বা ও জানতে পেরেছে। তারপর তো আমি বাড়ি আসলাম। বাড়ি এসে আসলেই তো সবাই বলছে চাকরি চুকরি হয়ে গেছে, কিভাবে চুলের কাটিং ফাটিং ভিন্ন। আর আমি সবসময় তো একটু কাটিং ফাটিং ভিন্ন কায়দায় চলি, আলাদাভাবে চলাফেরা করি। আর আমি যে কয়বার পরীক্ষা দিয়েছি, সেনাবাহিনীতে 5বার, নৌবাহিনীতে, বিমান বাহিনী, সব জায়গায় টিকছি, হয়নি চাকরি। এখনো চাকরি নেই, বেকার। তো ওইবার আমার চাকরিটা গুঞ্জন ছড়িয়ে গিয়েছিল যে আমি চাকরি হয়ে গেছে, চাকরি হয়ে গেছে। তখন ও কি করতো, আমরা কলেজে প্রায় সময় বাসে যেতাম বা অটো রিক্সায়। তা ওই দিন আমি বাসে উঠছিলাম। তা বাসে উঠলে ও ওই ছিল বাসে। তা ও সামনে থেকে পিছনে এসে আমার বেঞ্চে ফাঁকা ছিল, সেখানে এসে বসছে। তারপর বললো চাকরি হয়ে গেছে। আমি কই, হয়নি এখনো, ইনশাল্লাহ হতে পারে। এইভাবে সে এখন চাকরির কথা শুনে কিন্তু সে আমার সাথে এখন কথা বলতে চায়, বলছে আর কি। তারপর ওই এলাকায় বসে দেখা হলো, সেখানে বললো চাকরি হয়ে গেছে মনে হয়, তাই না? ভালো তো, চাকরি হয়ে গেল তো আমাদেরকে মনে থাকবে না এই সপ্তাহ, মানে কোনো চাকরি হওয়ার পরে ওর মুভমেন্ট চেঞ্জ হয়ে গেল। যে মেয়ে আমাকে দেখে কোনোদিন হাসেনি, সবসময় গোমরা মুখে থাকতো, সেই চাকরির কথা শুনে সে আসলে আমার প্রতি, আমার আমার সাথে হাসলো, সে কথা বললো। জীবনে কিন্তু আমার সাথে দাঁড়িয়ে কথা বলে না কখনো।
এই প্রথম সেই আমার চাকরির কথা শুনে ও গাড়িতে বসে আমার সাথে কথা বললো, তারপর কলেজে গিয়ে কথা বললো। উম, তা ঠিক আছে। এবার অনার্স ফার্স্ট ইয়ারে, সম্ভবত ফার্স্ট ইয়ারে আমরা যা করে অনার্সের কাহিনী বলে লাভ নেই, ইন্টারমিডিয়েটের কথা বলি। সে কলেজে গিয়ে আমার সাথে কথা বলছে অমুক সমুক। তারপর আমার মেসেজ তো জীবনে রিপ্লাই দিত না। আমার চাকরির খবর শুনে ওই দিন রাতেই কিন্তু ও মেসেজ দিয়েছিল, এই কথা বলার আগেই। আমি মেসেজ দিয়ে রাখতাম কিন্তু কোনোদিন রিপ্লাই দেয়নি। কিন্তু ওই দিন চাকরির কথা শুনে তার পর দিন আমাকে কিন্তু মেসেজ দিয়ে বলছে কেমন আছো। কি অদ্ভুত, তাই না? তারপর থেকে ও কথা বললো। ওর ফ্যামিলি তখন মাঝে মাঝে আসতো, কাছাকাছি যেহেতু, তাই না? কিন্তু দুর্ভাগ্যবশত আমার চাকরিটা হয়নি। আর মেসেজ আসেনি, বলছি 10 দিন পর মেসেজ আসবে, কিন্তু সে মেসেজ আর আসেনি। ওই 7-8 দিন কথা বলছিল মোটামুটি, তারপর আর কথা বলেনি। যেই শুনতে চাকরি হয়নি তখন আবার ইগনোর করতে শুরু করছে। হ্যাঁ, এইটাই আসলে। আরও ঘটনা আছে, পরবর্তীতে আমি বলবো। ও আর কোনোদিন আমার সাথে আর মেসেজ দেয়নি, কথা বলা হয়নি, আর কথা বলেনিও। ও আমাকে আর দেখতে পারতো না, চোখের কাটা ছিলাম আমি। তবে আমি ওকে আজীবন পছন্দ করি। ওর চুলগুলো অনেক সুন্দর, ওর চোখ সুন্দর, ওর সব কিছুই সুন্দর, কিন্তু ওর ভিতরে যে একটা অহংকার রয়েছে, সেই অহংকারটা আমার পছন্দ না। এই অহংকারটাই ওকে দূরত্ব, আমার থেকে অনেক দূরত্ব ওকে তৈরি করে দিয়েছে। কিন্তু আমি ঠিকই আমার জায়গায় রয়েছি। আমি আজও ওকে পছন্দ করি। হুম, অনেক পছন্দ করি। আমার সাহিত্যের একটি অংশ জুড়ে আছে, অনেক কবিতা ওকে নিয়ে লেখা আছে। ওকে নিয়ে বলতে, ও কবিতার বিভিন্ন ছন্দ ও গন্ধ ওর ভিতরে রয়েছে, এবং সেখান থেকে আমি অনেক ছন্দ কালেক্ট করেছি। আসলে আমি ওর চুলগুলো বা আমার হাঁটা চলা সব কিছু ওর ভালো লাগতো আমার, কিন্তু আমার কোনো বিষয় ওর পছন্দ ছিল না। গরিব তো, এটাই। চাকরির সুবাদে চাকরি হবে হবে, সেক্ষেত্রে কয়দিনও কথা বলেছিল। এটাই ছিল আমার প্রাপ্য আর কি, আমি এটাই পেয়েছি শুধু। তো ভালো থাকুক, সুস্থ থাকুক, সেই কামনা করি। মহান সৃষ্টিকর্তা যা চায় তাই তো হয়, তাই না? আমি চাইলে তো আর হবে না। দুজনের মন তো এক থাকতে হবে। তারপর পরবর্তীতে আরও ঘটনাগুলো আমি বলবো আসলে, পরবর্তীতে কিভাবে কিভাবে হলো সব কিছু। আজকে এ পর্যন্তই।